আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে শুনে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের থাকবে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্রে ঐতরেয় আরণ্যকে, মহাভারতে, আইনি আকবরী গ্রন্থে, ঐতরেয় আরণ্যক গ্রন্থে। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কালিদাস, আবুল ফজল, কৌটিল্য, বাণভট্ট। কৌটিল্য। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, সমতট, কনজ, বিক্রমপুর। কর্ণসুবর্ণ। সেন বংশের শেষ রাজা ছিলেন সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। লক্ষণ সেন। পাল সেন যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান, গম, যব, পাট। ধান। লক্ষণ সেনের সভাকবির নাম বাণভট্ট, জয়দেব, অশ্বঘোষ, হলায়ুধ। জয়দেব। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন ধৈ, গোবর্ধন, শরণ। জয়দেব। জয়দেব। বাঙালিরা আলু খেতে শিখেছে ইংরেজদের, ফরাসিদের, পর্তুগিজদের, রোমদের কাছ থেকে। পর্তুগিজদের কাছ থেকে। পরের প্রশ্ন 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। প্রথম, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? উত্তর হবে বাণভট্ট। পাল বংশের প্রতিষ্ঠাতা কি? উত্তর হবে গোপাল। প্রথম খলিফার নাম কি? উত্তর হবে আবু বকর। রামচরিত কাব্য কার লেখা? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? উত্তর হবে ব্রোঞ্জ। বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নে মান 2 করে 2 × 4 = 8। প্রথম, কে কখন গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করে? উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেন। প্রায় চেঞ্জ করে লিখবে তিনি বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযান চালান। এই অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেন। কৈবর্ত বিদ্রোহ কবে এবং কার বিরুদ্ধে হয়েছিল? আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। পাল রায়দের দুর্বলতার সুযোগে দ্বিতীয় মহিপালের শাসনকালে কৈবর্ত নেতা দিব্যক বিদ্রোহ করেন। এই বিদ্রোহের আরও 2জন নেতা ছিলেন রুদক এবং ভীম। সামন্ততন্ত্র বলতে কী বোঝো? মধ্যযুগে ভারতীয় সমাজে এক বিশেষ গোষ্ঠীর রাজকর্মচারীদের ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক সময় তাদের নগদ বেতন না দিয়ে জমি দেওয়া হতো। এই জমির রাজস্ব ছিল ওই কর্মচারীদের আয়। এছাড়া তারা গ্রামের শাসন এবং বিচার কার্যের দেখাশোনাও করত। রাজা গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে এর ফলে একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে। এই ধরনের গড়ে ওঠা ব্যবস্থায় সামন্ততন্ত্র নামে পরিচিত। ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থায়ী সামন্ত ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে দিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমিদান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেব ব্যবস্থা বলা হয়। 4 দাগে রয়েছে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নে মান 3 করে 3 × 2 = 6। মৎস্যন্যায় কি? উত্তর হবে বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানসাবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মন, কাশ্মীর রাজ লীলাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবন সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মৎস্যন্যায় বলা হয়। খালিফা বলতে কী বোঝো? খিলাফত বলতে কী বোঝো? বা খালিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কী বোঝো? খালিফা। উত্তর, হজরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খালিফা। আরবি ভাষায় খালিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। খিলাফত ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলে দার উল ইসলাম। খালিফা হলেন দার উল ইসলামের প্রধান নেতা। খালিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত। পঞ্চরত্ন কাদের বলা হয়? বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাবতীধর, শরণ। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেন
এর রাজসভার কবি। তিনি গীতগোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। পাল যুগের হস্তশিল্প সম্পর্কে লেখক। শিল্পকলার ক্ষেত্রে পাল যুগ গুপ্ত যুগকে অনুসরণ করেছে। পাল আমলের স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য হল স্তূপ, বিহার এবং মন্দির। প্যারা চেঞ্জ করে লিখবে বাংলাদেশের ঢাকার আশরাফপুর গ্রামে, রাজশাহীতে পাহাড়পুরে, চট্টগ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ভরতপুর গ্রামে পাল আমলে নির্মিত যে সমস্ত বৌদ্ধস্তূপ লক্ষ্য করা যায় তাদের আকৃতি অনেকটা শিখরের মতো। সোমপুর বিহার ছিল পাল আমলের স্থাপত্যের অন্যতম নিদর্শন এবং এই বিহারের মধ্যে অবস্থিত মন্দিরটিও ক্ষেত্রে উল্লেখযোগ্য। পোড়ামাটির ইট দিয়ে তৈরি চারকোনা এই মন্দিরে গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ ও সুউচ্চ স্তম্ভ ছিল। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি, প্রতিবর্ষী মান 5 করে, 5 গুণ 2 = 10। পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলার ইতিহাসে পাল বংশের প্রতিষ্ঠা এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পাল শাসনের প্রথম 100 বছর ছিল এই বংশের গৌরবময় কাল। পাল বংশের শাসকদের পরিচয়। প্রতিষ্ঠা। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা করেন রাজা গোপাল। তিনি আনুমানিক 750 খ্রিস্টাব্দ থেকে 774 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি বাংলার অধিকাংশ অঞ্চলকে নিজের শাসনাধীনে এনেছিলেন। ধর্মপাল আনুমানিক 774 থেকে 806 খ্রিস্টাব্দ। গোপালের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তার পুত্র ধর্মপাল। তিনি ত্রিশক্তি দ্বন্দ্বে অংশগ্রহণ করেন। প্রতিহার রাজ নাগভট্ট কনৌজ দখল করে ধর্মপালকে পরাজিত করেন। পরে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ আর্যাবর্তে এসে নাগভট্টকে পরাজিত করে দাক্ষিণাত্যে ফিরে যান। এই সুযোগে ধর্মপাল উত্তর ভারতে নিজের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন। 3 জায়গায় রয়েছে দেবপাল। ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল সিংহাসনে বসেন। তার সাম্রাজ্যে পূর্ব আসাম থেকে পশ্চিম কাশ্মীর সীমান্ত, পাঞ্জাব এবং উত্তর হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। 4 পরবর্তী শাসকগণ। দেবপালের পরবর্তী উল্লেখযোগ্য পাল শাসকেরা ছিলেন বিগ্রহপাল, নারায়ণ পাল, দ্বিতীয় গোপাল, রামপাল প্রমুখ। 5 পতন। রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করলেও পরবর্তী পাল রায়দের দুর্বলতার কারণে এই বংশের পতন ঘটে। উপসংহার। কালের নিয়মে একসময় পাল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলেও চরম অরাজকতাময় অবস্থা থেকে পালরা বাংলাকে রক্ষা করে দীর্ঘকাল যে তা বজায় রেখেছিল তা এই কথা অস্বীকার করা যায় না। পরের প্রশ্ন, গৌড়রাজ শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। ভূমিকা। গুপ্ত রাজা মহাসামন্ত সেনের অধীনে সামান্য একজন মহাসামন্ত হিসাবে শশাঙ্ক জীবন শুরু করে। পরবর্তীকালে তিনি বঙ্গে গৌড় নামে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের বিখ্যাত হওয়ার কারণ। 1 দিয়ে পয়েন্ট করে রাজ্য জয়। শশাঙ্ক সমগ্র গৌড় দেশে আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি দণ্ডভুক্তি, উৎকল ও কঙ্গোদ রাজ্য অধিকার করেছিলেন। মগধ, বুদ্ধগয়া অঞ্চলও তিনি নিজ রাজ্যভুক্ত করেন। তার রাজ্যসীমা উত্তর হাইপেন পশ্চিমে বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। 2 ঐক্য ও সংহতি স্থাপন। শশাঙ্কই প্রথম বাংলার ঐক্য ও সংহতি স্থাপন করে সাম্রাজ্যের বিস্তার ঘটান। তার এই রাজজয় নীতি অনুসরণ করে পরবর্তীকালে পাল রাজারা এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছিলেন। আর্যবর্তে বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠা। প্রথম স্বাধীন ও সার্বভৌম গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শশাঙ্ক। তিনি উত্তর ভারতেও আংশিক আধিপত্য বিস্তার করেন। গৌড়তন্ত্র। গৌড়ে গড়ে ওঠা শশাঙ্কের আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা গৌড়তন্ত্র নামে পরিচিত। শশাঙ্কের তৈরি গৌড়ের রাজতন্ত্র বিষয়ে ডক্টর মিহিররঞ্জন রায় বলেছেন, এই রাজতন্ত্র আসলে গৌড়তন্ত্র। মূল্যায়ন। বস্তুত শশাঙ্কের কৃতিত্বের জন্যই বাংলা এক অখণ্ড স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছিল। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয় দাও। তো লিখবে বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী। তার রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন 1 জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেন সভাকবি। তার রচিত বিখ্যাত কাব্য হল গীতগোবিন্দম। ধৈ। তার রাজসভার অপর এক কবি ধৈ পবনদূত কাব্য রচনা করেন। পঞ্চরত্ন। জয়দেব, ধৈসহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর ও শরণ লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। 4 এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলয়দ রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে বৈদিক নিয়মের একটি গ্রন্থ।
পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। প্রাচীন ভারতের শিক্ষা প্রসারে যে বৌদ্ধবিহারটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল তা হলো নালন্দা মহাবিহার। প্রতিষ্ঠা। বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগিরের কাছে নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 2 পৃষ্ঠপোষকতা। নালন্দা মহাবিহার হর্ষবর্ধন ও পাল রাজাদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা ও জমির মালিকরা ছাড়াও শুধু সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছে। 3 প্রবেশিকা পরীক্ষা। নালন্দা মহাবিহারে ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। 4 ছাত্র শিক্ষক। নালন্দা মহাবিহারের ছাত্রদের নির্খরচায় খাবার, জামাকাপড়, সজ্জাদ্রব্য, ওষুধপত্র দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষুক এখানে থাকতো। তার মধ্যে 500 জন ছিল শিক্ষক, 8,500 জন ছিল ছাত্র। বিদেশ শিক্ষার্থী। সুদূর তিব্বত, চীন, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এই মহাবিহারে পড়তে আসতো। এর মধ্যে চীন দেশে ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত ছিল। হিয়েনসাং এই বিহারে শিক্ষালাভ করেছিলেন। পাঠ্যসূচি। নালন্দা মহাবিহারের পাঠ্যসূচি ছিল বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। পতন। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। উপসংহার। নালন্দা মহাবিহারে শিক্ষা দীক্ষার খ্যাতি একসময় সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। 2014 সালে বিহারের রাজগিরে ধ্বংসপ্রাপ্ত নালন্দার পাশে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর 7ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 7ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।